মানবিক দেশ গড়তে শিক্ষকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তুলে দিলেন প্রাথমিক শিক্ষা পদক। খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলের বিরুদ্ধে চলছে উচ্ছেদ। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। গণকবরে দাফন করা জুলাই শহীদদের শনাক্ত করে যুক্ত করা হবে গেজেটে। নিশ্চিত হবে গণহত্যায় জড়িতদের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। বন্যার সব হারিয়ে দিশেহারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় শত শত পরিবার। কক্সবাজার ও মানবেতর জীবন। ঘর নির্মাণ করে দেবে সরকার। ত্রাণে অনিয়ম হলে ছাড় নয়। আটলান্টায় যুদ্ধের দামামা। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রস্তুত আর্জেন্টিনা, ইংল্যান্ড। বাংলাদেশিদের সমর্থনে আপ্লুত স্ক্যালোনি। জয় উপহার দেওয়ার আশা। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছি এরিন আয়াত। নবী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিয়ে সরকার প্রধান বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে এ খাতের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। প্রাথমিকের সিলেবাসে পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ শিক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। গানের মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা বিতর্কের মধ্য দিয়ে আবারও জানান দিল তারা। পড়ালেখার পাশাপাশি নিজেদের তারা বিকশিত করছে কবিতা, নাচ, গান ও বিতর্কের মতো নানা চর্চায়। সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন খুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। সম্মাননা দেয়া হয় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকেও। পরে শিক্ষা খাত নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের ট্রেনিং আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে আরো বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে যাতে মানবিক হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এর আগে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখা হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু ঢাকা সিটি নয়, অন্য সিটি কর্পোরেশনেও এই অভিযান চলবে। বিকালে সংসদ অধিবেশনে সরকার প্রধান বলেন, আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আয়োজন করা হবে। পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়কেও এই টুর্নামেন্টে যুক্ত করা হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উত্তরে তিনি বলেন, বন্দরের সেবা নিতে কোনো অনিয়ম, দুর্নীতির অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানান, বে টার্মিনাল নির্মাণ হলে আমদানি রফতানির গতি বাড়বে। এছাড়া স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা করছে। সিটি কর্পোরেশন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম
চলমান থাকবে। দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সর্বদা খেলার মাঠ এবং ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাটিকে অব্যাহত রাখতে চাই। মাননীয় স্পিকার, এছাড়া ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ এবং পার্ক দখলমুক্ত করে খেলার উপযোগী এবং পার্কের পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর থেকে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আমরা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমিকভাবে আমরা সেকেন্ডারি স্কুলেও ইনশাল্লাহ এটাকে নিয়ে যাব। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের। দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব উত্তরায় বিক্ষোভ করে তারা, পরে পদযাত্রা নিয়ে সচিবালয় এলাকায় পৌঁছলে ব্যারিকেড দিয়ে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এদিকে সড়ক অবরোধ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানী। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক পর সেখান থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তারা। শিক্ষা ভবন এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিলে সেখানে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীরা বলছে, নিজের বিদ্রূপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চাইলেও দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। কেমন শিক্ষামন্ত্রী পাইছি আমরা কি মুরগি, আমরা কি ফার্মের মুরগি? 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, সবাই জানে, তো উনি কি দেখে নাই? শুধু এসির ভিতর রুমে বসে কি মনিটরিং করলে হবে? উনি বলে যে আমেরিকান স্টাইলে পড়াশোনা করাবে। হ্যাঁ, আচ্ছা করাক, আমার তো সমস্যা নেই, করাক। উনি না করে এক্সাম দেয় আমেরিকান স্টাইলে, এগুলো কি? এক্সাম গতকাল রাত্রে, আমরা জানিও না যে কালকে এক্সাম হবে কিনা, মানে অনিশ্চয়ের ভিতরে আমাদেরকে থাকতে হয়। কেন? আমরা তো এইচএসসি পরীক্ষার্থী, আমরা সিরিয়াস একটা এক্সাম। এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে নানান স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন বেশ কয়েকজন অভিভাবকও। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রশ্নের মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। গাইডের কোনো প্রশ্নই নাই, তারা সব বাইরেতে বইটা প্রশ্ন করে বসেছে এরা। উত্তরার সড়ক ছেড়ে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় এলাকা আছেন আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা সচিবালয়ে এসেছেন, যদিও আরো ঘণ্টাখানেক আগেই তারা সচিবালয়ে এসেছিলেন, কিন্তু এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর আরো বিভিন্ন প্রান্ত থেকে আরো বেশ কিছু শিক্ষার্থী তারা বাসে এবং ট্রাকে করে সচিবালয়ে এসেছেন এবং তারা এখানে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এবং সেই প্রেক্ষিতে কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে যেতে চাচ্ছেন। তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পরামর্শ দিয়েছেন যে তারা তাদের 5 জনের একটা প্রতিনিধি দল তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার জন্য তারা সুযোগ করে দিবেন এবং সেই 5 জনের প্রতিনিধি দল তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সেখানে যারা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি যারা আছেন তাদেরকে তাদের যে দাবি, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ যদি আরও কোনো দাবি থাকে সেই দাবিগুলো তারা সেখানে উপস্থাপন করবেন। যদিও শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগই তারা দাবি করছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের 5 জনের প্রতিনিধি দল তারা এখন পর্যন্ত ভেতরে যাননি, কারণ এই আলোচনার মাঝেই গণমাধ্যম কর্মীদের উপর তারা হামলা করে বসেন এবং যার কারণে পুরো প্রক্রিয়াটি এখন আপাতত স্থিতিশীল আছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এর আগে শিক্ষামন্ত্রী যে একটি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল তারা আন্দোলনে নামেন এবং এই সময়ে তারা 3 দফা দাবি তারা উপস্থাপন করেন। যদিও সেই দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী তাদের সকল দাবি গতকালই মেনে নেন, তিনি সংসদে ক্ষমা চান, কিন্তু তারা তারপরেও বলছেন যে এরপরও শিক্ষামন্ত্রী তারা পদত্যাগী দাবি করে যাচ্ছেন। তো সচিবালয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগের মিছিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় প্রাঙ্গণ থেকে। ভারী বর্ষণের কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে তারা পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংসদে প্রশ্ন উত্তরে মন্ত্রী জানান, এরই মধ্যে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুল প্রশ্ন শিক্ষার্থীরা পুরো নম্বর পাবে বলেও জানান তিনি।
প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশে ফিরলে শেখ হাসিনার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যদি আপিলের সুযোগ থাকে সেটা আদালত দেখবে বলেও মন্তব্য করেন তিনি। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানের বাকবদলের দিন অনুষ্ঠানে মন্ত্রী জানান, সংবিধানের 47 ধারা অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা সম্ভব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে মাফিয়া দল হিসেবে। 24-এর গণ অভ্যুত্থানকে স্মরণ করে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কারো একার নয়, দেশের জনগণও এই আন্দোলনে অংশ নিয়েছেন, কৃতিত্ব তাদেরও। খুবই লজ্জিত হই যখন এই ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করে গেজেটভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শহীদদের শনাক্ত করার পাশাপাশি হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। অভিযোগ আছে, ঠিকানা জানার পরেও অজ্ঞাত পরিচয় দেখিয়ে দাফন করা হয়েছে অনেক লাশ। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করেছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। আমার ভাইয়ের নাচ আমার পায়ে দিবেন, আমার ভাইয়ের একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো। আমি কবর নেই, আমার ভাইয়ের কবর নাই। এটা কবরটা দিয়ে ফাইটে রয়েছে, আমি চিকিৎসা পড়লাম যে এই যে আমরা গাছ, এই আমার ছেলের কবর। তারপরে আমি পড়তে বিশুদ্ধ বাড়ি চলে যেতাম, কেউ আমার বাড়িতে আটকে রাখতো না। জুলাই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন দেয় জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তার দাবি, নতুন করে গণকবরের সন্ধান মিলেছে। সব মরদেহ শনাক্তের পর প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। জানান, জুলাই আন্দোলনে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, তদন্ত চলছে সে বিষয়েও। নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মানুষকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ, আবারও বলছি, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ওই সাথে সংশ্লিষ্ট আছেন এবং যাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা জোরালো তদন্ত কাজ চলছে। যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান আইসিটির প্রধান কৌশলী। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, আবারও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান।
পলাতক শেখ হাসিনা ও আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের পাচার হওয়া ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি এই সম্পদ পুনরুদ্ধারে দ্রুতই অগ্রগতির আশা করছে বিএফআইইউ প্রধান। ভবিষ্যতে অর্থ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের ডজনের বেশি হাই প্রোফাইল ব্যক্তির নামে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি বলছে, এখন পর্যন্ত ৬৭,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং বিদেশে রয়েছে ১৯,০০০ কোটি টাকা। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। এবং আশা করি এই বছরের শেষ নাগাদ দেশবাসীকে আমরা একটা সুসংবাদ দিতে পারব। মঙ্গলবার দুপুরে ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফেরতের অংশ হিসেবে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ২১টি এমএলএআর পাঠানো হয়েছে। রেড নোটিশ জারি হয়েছে ৯টি। ভবিষ্যতে সম্পদ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএফআইইউ প্রধান। আমাদের কাছে ব্যক্তির পরিচয় এটা মুখ্য বিষয় না, আমরা দেখি যে তার কার্যক্রমটা কি। এখন যাদের সাসপিশাস, যাদের কার্যক্রম আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। প্রতিবেদন বলছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল। কোনো দল, মত, কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বন্যায় সর্বস্ব হারিয়ে দেশে হারা দুর্গত মানুষ, ভাঙা ঘরবাড়ি মেরামত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় মানবেতর দিন পার করছে শত শত পরিবার। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে সরকার। আর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলছেন, ত্রাণ নিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না। বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার সম্বল, মাথা গোঁজার ঠাঁই নেই দুর্গত হাজারো মানুষের। গত ২ দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরলেও এখনও লড়াই ঘুরে দাঁড়ানোর। ভিটেমাটির এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের। বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর লাতিয়ে থাকে, দিন হইলে এড়াইয়ে বসে থাকে, কে মুড়ি দে, দুটা খেলা দেয়, এই কে বিস্কুট পাখি টানি দে, এভাবে মানে আর দিন হারাইতেছি। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল দেওয়া সব পড়ে গেছে। দোনো পাশে নদীও গেছে, এই জন্য মানে কোনো গাড়ি করে আসতে পারে না। এদিকে বাঁশখালীতে খাল খনন ও দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না। আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এ ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। রাঙামাটি বান্দরবানে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। ধ্বংসস্তূপ সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন স্থানীয়রা। বান্দরবানে বন্যায় প্রায় ১২,৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত। শহরের বালাঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে সরকার। বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। হবিগঞ্জে কয়েকদিন ধরে প্লাবিত ৩৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো পানিবন্দী মানুষের। আমার বাড়ি তো আমার বুক পানি, বুঝলেন, চৌকির উপর আমার বুক পানি আছিল। লেপ তো সব ফাটি বালিশ, চাল ভাত যা আছিল কিচ্ছু নাই। প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মাছ ছিল ফিশারিতে, ২টা ফিশারি একদম গেছে।
শনিবার 18 জুলাই থেকে 4 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 17-18 তারিখে আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ডিভিশন এর সাথে সাথে কোস্টাল বেল্টের কিছু এলাকা এবং আরও হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা আছে, তবে এটা খুব স্বল্পমেয়াদী। এদিকে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বন্যায় কক্সবাজার জেলায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 4,211 হেক্টর ফসলি জমির পাশাপাশি ক্ষতির শিকার 43,210 জন কৃষক। 44টি স্থানে বেড়ি বাঁধের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। জেলা প্রশাসনের প্রাথমিক তালিকায় ক্ষতির এসব তথ্য উঠে এসেছে। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত। নতুন করে হয়নি বৃষ্টি। কক্সবাজার সদর, রামু ও মাতামুহুরী থেকে নেমে গেছে পানি, তবে নিম্নাঞ্চল হওয়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। এই 2 উপজেলার অধিকাংশ মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার প্রভাবে জেলার 10টি উপজেলার 71টি ইউনিয়নের মধ্যে 70টি কম বেশি প্লাবিত হয়েছে। 5টি পৌরসভার মধ্যে 4টির বাসিন্দারা বন্যায় ক্ষতিগ্রস্ত। সব মিলে জেলায় অন্তত 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যা ও পাহাড় ধসে জেলায় 15 রোহিঙ্গা সহ মৃত্যু হয়েছে 31 জনের। কুরিয়া, মাতামুহুরী, পেকুয়া, সদর এবং রামু, এই 5টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে আরও অন্যান্য কিছু জেলা উপজেলা হয়েছে, বিশেষ করে মহেশখালী কিছু বাড়িঘর হয়তো ভেঙে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। জেলার 61টি ইউনিয়নের 3,918টি পুকুর ও 453টি চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 385 টন চিংড়ি ও 221 লাখ চিংড়ির পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 47 কোটি টাকা। 4,211 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 43,210 জন। 44টি জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজ কালভার্টের সংখ্যা 58টি। পানি উন্নয়ন বোর্ডের প্রায় 44টি স্থানে বাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর সড়ক জনবিভাগে 15 কিলোমিটার রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত। পানিতে নিমজ্জিত রাস্তা, আপনার গ্রামীণ রাস্তা যেটা এলজিডির আওতায়, সেটা 300 কিলোমিটার। মৎস্য ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, পুকুর নিমজ্জিত হয়। এর পাশাপাশি বাড়িঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ঘর কিংবা নিম্নাঞ্চল এগুলো করছে। এছাড়াও প্রায় 20 কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। জেলায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। 12 জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে রয়েছেন। তবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। এবার দেশের বাইরের খবর। আলোচনায় না বসলে আবারও ইরানের সেতু ও বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহবাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। But ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায়, থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত ওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান।
ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানাবো খেলার খবর। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আলোচনায় দুই দেশের বৈরী ইতিহাস। যদিও এসব মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেই মন্তব্য করেছেন দুই দলের কোচ। আটলান্টায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ প্রিভিউ। দুই দল একটা দ্বৈরথ। বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ 2 যুগ পর মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। যদিও এই লড়াই কখনোই সীমাবদ্ধ থাকে না শুধু ফুটবল মাঠে। বিশ্বকাপে এই দুই দলের লড়াই মানেই ফুটবল ইতিহাসে অন্যরকম এক রোমাঞ্চ। যতবারই ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, জন্ম দিয়েছে নতুন বিতর্ক আর আলোচনার। 86-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর 98-এ ডেভিড বেকহ্যামের লাল কার্ড। উত্তেজনার সব রসদ আছে এই দ্বৈরথে। নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় লিওনেল মেসি। ম্যাচের আগে আটলান্টায় দলের সঙ্গে শেষ অনুশীলন সেশনে হাসি মুখেই দেখা গেছে লিটল ম্যাজিশিয়ানকে। দলে নেই কোনো সাসপেনশন বা ইনজুরি সমস্যাও। বিগ ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে 1982-র ফকল্যান্ড যুদ্ধর কথা। যদিও ম্যাচের আগে এসব নিয়ে ভাবতে চান না দু দলের কোচ। এটা একটা ফুটবল ম্যাচ। আমি সবকিছু এক করতে চাই না, বিশেষ করে অনেক আগে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে। আমাদের ইতিহাসে সেটা ছিল অত্যন্ত দুঃখজনক একটা সময় এবং এই বিষয়ে আমাদের খুব একটা কিছু করার নেই। আমি কোনো চাপ অনুভব করছি না, তবে বড় ম্যাচ তাই কিছুটা উদ্বিগ্ন। আর্জেন্টিনা দুর্দান্ত একটা দল, বিশেষ করে বলতে হয় মেসির কথা। তার পায়ে বল আসার সাথে সাথেই মুভমেন্ট শুরু হয়ে যায়, তাই অনেক বিষয়ের দিকেই আমাদের নজর রাখতে হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে দু দল, যার 3টিতে জিতে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে আটলান্টায় এই পরিসংখ্যান যে খুব একটা কাজে আসবে না তা জানা আছে দু দলেরই। বিগ ম্যাচ, বিশ্বকাপের সেমিফাইনাল এবং এই ম্যাচের আগে আর্জেন্টিনা দল নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। রেফারি তারা সুবিধা পাবে। একই সঙ্গে বারবার টেনে আনা হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ঐতিহাসিক এক যুদ্ধের কথাও। তবে ফুটবলাররা সেসব কোনো কিছুতেই একেবারেই কান দিতে নারাজ। তাদের সবার লক্ষ্য একটাই, মাঠে তাদের সেরাটা দিয়ে ফাইনালের মঞ্চে নাম লেখানো। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। মানবিক দেশ করতে শিক্ষকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তুলে দিলেন প্রাথমিক শিক্ষা পদক। খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলের বিরুদ্ধে চলবে উচ্ছেদ। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ। সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। বন্যা সব হারিয়ে দিশেহারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার শত শত পরিবার। কক্সবাজারেও মানবেতর জীবন ঘর নির্মাণ করে দেবে সরকার। ত্রাণে অনিয়মে ছাড় নয়।